আচ্ছা, তো আমি প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে এসকিউসির আইডিয়াতে, উইচ ইজ দি স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। এসকিউসির দুটো পার্ট, একটা হচ্ছে প্রসেস কন্ট্রোল আর একটা হচ্ছে প্রোডাক্ট কন্ট্রোল। কি ব্যাপার কি বৃত্তান্ত আমি একটু ইন ডেপথ বলছি, কোনো ম্যাথামেটিক্স বলবো না, জাস্ট কোথায় কোথায় কি কি আছে ওই ইউটিউব ভিডিওগুলোর মতো 3 মিনিটে শিখে যান কি করে শিখতে হয় এসকিউসি, এরকম একটা ভিডিও আমি বলছি। আচ্ছা, তো স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল এই টপিকটা হচ্ছে এন্টায়ারলি বেসড অন ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্স। ইন্ডাস্ট্রিতে ফ্যাক্টরিতে যে প্রোডাকশনটা হয় সেই প্রোডাকশনের একটা নির্দিষ্ট কোয়ালিটি মেনটেন করতে হয়। ঠিক আছে, ধরা যায় একটা ফ্যাক্টরিতে টায়ার টায়ার তৈরি করা হয়। এবার টায়ার মানে টায়ারের কিন্তু রেডিয়াসটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, মানে আমি হঠাৎ করে 7 সেন্টিমিটারের একটা রেডিয়াসের টায়ার দিলাম আর তার পরেরটা দিচ্ছে একটা 3 সেন্টিমিটার রেডিয়াসের টায়ার, এটা কিন্তু চলতে পারে না। কারণ প্রোডাকশন যখন হচ্ছে আমাকে একটা নির্দিষ্ট স্পেসিফিকেশন মেনে কাজ করতে হবে। অর্থাৎ কি, টায়ারের মাপ যেন 4 থেকে 5 সেন্টিমিটারের বেশি যেন না যায়, জাস্ট লাইক দিস। বা কোনো একটা ফ্যাক্টরিতে চক তৈরি করা হয়। এবার কোনো একটা চক এমন ছোট হয়ে গেল যে হাতে ধরা যাচ্ছে না, কোনোটা চক এমন বড় হয়ে গেল যে হাতে ধরা যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা কি, ফল্টি প্রোডাকশন। সেই জন্যই যে কোনো ফ্যাক্টরিতে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং বলে একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট থাকে। কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ারদের কাজ কি? কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে ফ্যাক্টরির যে প্রোডাকশনের লেভেলটা তাকে মেনটেন করা। ঠিক আছে, তো স্ট্যাটিস্টিশিয়ানরা যেহেতু সর্বঘটেই একটা কাঁটারি করার মতো রোল প্লে করে, ফ্রম বায়োলজি টু ফ্যাক্টরি টু এভরিথিং এলস, তো এখানেও ফ্যাক্টরি সেট আপেও স্ট্যাটিস্টিশিয়ানরা চলে এসছে। তো আইএসআইতে আফটার এমএসসি একটা কোর্স অফার করা হয়। কোর্সটার নাম হচ্ছে এমটেক কিউআর ওআর। ঠিক আছে, দিল্লি ইউনিভার্সিটি একটা কোর্স অফার করা হয় ইন এমএসসি, এমএসসি ইন অপারেশনস রিসার্চ। তো এই ওআর বা কোয়ালিটি এই ধরনের জায়গাতে একটু ফ্যাক্টরি ওরিয়েন্টেড বা ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাটিস্টিক্সের একটা কিন্তু বড় রোল আছে। ঠিক আছে, তার মধ্যে একদম যেটা বেসিক সেটা হচ্ছে এই কোয়ালিটি কন্ট্রোল। ইটস এ হিউজ টপিক। ইনফ্যাক্ট আইএসআইতেও একটা টপিক, আইএসআইতেও একটা এই মুহূর্তে কোর্স নতুন খোলা হয়েছে। কোর্সটা আস্তে আস্তে খুব জনপ্রিয় হয়ে উঠেছে লাস্ট 3-4 বছরে, এমএস বলে, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। সেখানে কিন্তু এই টপিকটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেন্ট্রাল টপিক। ঠিক আছে, এনিওয়েজ, তো একদম বেসিক বক্তব্য যে হোয়াট ইজ মেন বাই স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল। তো বলছে কি, যে কোয়ালিটি ম্যানেজমেন্ট করতে গিয়ে আমি বিভিন্ন রকমের স্ট্যাটিস্টিক্যাল টুলের সাহায্য নিই, সেটাই হচ্ছে এই টপিকটার মেন জায়গা। এবার কোয়ালিটি বলতে কি বোঝায়, কিভাবে স্ট্যাট সেখানে এলো, সেই আলোচনাগুলো আমরা 1 বাই 1 আসছি। ঠিক আছে, ইটস আ ম্যারাথন ক্লাস, সো স্টে টিউনড। এইবারে কোয়ালিটি কেন ফল করে? কোয়ালিটি সব কিছুর ফল করতে পারে, শুধুমাত্র ফ্যাক্টরির যে প্রোডাকশন তার কোয়ালিটি ফল করবে এমন কোনো ব্যাপার না। কেউ পড়াচ্ছে, সেই পড়ানোর কোয়ালিটি ফল করতে পারে। কেউ পড়াশোনা করছে, তার পড়াশোনা করার কোয়ালিটি ফল করতে পারে। দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক, সেই কোয়ালিটি ফল করতে পারে। এ টু জেড করতে পারে। বাট কেন? যে কোনো কোয়ালিটির আপস অ্যান্ড ডাউনসের জন্য দুটো ফ্যাক্টর কাজ করে। কি সেই দুখানা ফ্যাক্টর? একটাকে আমি বলছি অ্যাসাইনেবল কজ, আরেকটা হচ্ছে চান্স কজ। ঠিক আছে, আগে আমি বলছি অ্যাসাইনেবল কজটা কি জিনিস। অ্যাসাইনেবল কজ মানে যে কারণটাকে ধরা যায়, যে কারণটাকে স্পট করা যায় এবং যে কারণটাকে রিমুভ করা যায়, সেটাকে আমরা বলি অ্যাসাইনেবল কজ। ঠিক আছে, পড়াশোনার মান খারাপ হচ্ছে কেন? আমি দিনে কম পড়াশোনা করছি, আমার পড়াশোনা করার লেভেলটা পার ডে খুব কমে কমে আসছে, সেই জন্য আমার রেজাল্ট খারাপ হচ্ছে। তাহলে আমার রেজাল্টের কোয়ালিটি খারাপ করার জন্য স্ট্রেট অ্যাওয়ে অ্যাসাইনেবল কজ কি, আমি দিনে কত ঘন্টা পড়াশোনা করি। তো যদি আমি আমার দিনের পড়াশোনার লেভেলটা একটু আপ করতে পারি, তাহলে অবভিয়াসলি আমার মার্কসটা ইমপ্রুভ হবে। বা আমি কত ঘন্টা ফোন ঘাঁটছি, ফোন দেখছি, সেটাও একটা গুরুত্বপূর্ণ অ্যাসাইনেবল কজ। এই কজটা কিন্তু চোখে দেখা যায়, এই কজগুলো।
কে কতক্ষণ পড়াশোনা করছে সেটা কিন্তু চোখে পড়বে, কে কতক্ষণ ফোন ঘাঁটছে সেটা কিন্তু চোখে পড়বে। সো অ্যাসাইনেবল কজ ইজ দ্যাট কজ which is non-random and obviously এইটাকে আমি চোখে দেখতে পাবো এবং এটাকে আমি কিন্তু রিমুভ করতে পারবো। এবারে ফ্যাক্টরির সেটআপে চলে আসছে আমি। কোয়ালিটি কেন খারাপ হতে পারে ফ্যাক্টরিতে? মেশিনের অ্যাডজাস্টমেন্ট ভুল হচ্ছে, কারণ ফ্যাক্টরি মানেই মেশিন, বিভিন্ন মেশিন অপারেট করতে হয়। তো অবভিয়াসলি বিভিন্ন মেশিনের যদি কিছু ফল্ট থেকে যায় তাহলে অবভিয়াসলি আমার সেটা কোয়ালিটিকে এফেক্ট করবে। অপারেটর এরর, ফ্যাক্টরির মেশিনগুলো যে চালাচ্ছে তাদের কিছু গোলমাল হতে পারে, বা র মেটেরিয়াল যেটা দিয়ে ফ্যাক্টরির প্রোডাকশনটা চলছে সেইটাই পুরোপুরি ডিফেক্টিভ। সো এইগুলো কিন্তু কয়েকটা অ্যাসাইনেবল কজ। এইবার চান্স কজ। ধরা যাক আমি সমস্ত অ্যাসাইনেবল কজগুলোকে দেখলাম, দেখে বাদ দিলাম, তারপরেও দেখছি কোয়ালিটি মেনটেন্ড হচ্ছে না। কেন হচ্ছে না? চান্স কজের জন্য। In any production process, regardless of how well designed or carefully maintained, the production process is a certain amount of variation will always exist. যেমন ছোটবেলায় একটা খুব কমন কালচার ছিল, পরীক্ষা দিয়ে আসার পরে যখন মাধ্যমিকের মতো একটা আজে বাজে পরীক্ষা লোকে দিত, একটা অঙ্কের পেপার 3 ঘন্টার পেপার সলভ হয়ে যাচ্ছে 2 ঘন্টায়, লোকে তখন বলতো আমি মেলাই, খাতা মেলাই আমি, ঠিক আছে, খাতায় মিলিয়ে মিলিয়ে দিয়ে কোনো ভুল পাওয়া যাচ্ছে কিনা। এবার গন্ডগোলটা কি, সিলি মিস্টেক একটা এমনই জিনিস যে যতই ট্রাই করুক না কেন কিছু না কিছু সিলি মিস্টেক হতেই থাকবে। সিলি মিস্টেক ইজ ইনএভিটেবল ইন এনি এক্সাম। যতই ভালো প্রিপারেশন নিই, যতই কম ফোন ঘেটে আসি না কেন বাড়ি থেকে, বা যতই পড়ে আসি না কেন, যতই চোতা নিয়ে বসি, যতই কপি পেস্ট করি, কিছু না কিছু আমার সিলি মিস্টেকের জায়গা প্রভিশন থাকবেই। এই ধরনের কজগুলো র্যান্ডম কজ, ফট করে ঘটে, ঠিক আছে, এবং কেউ ধরতে পারে না। এবং এই ভুলটা যে হচ্ছে সেই ভুলটা চোখে দেখাও যায় না যে ভুলটা হচ্ছে, বাট ভুলটা হয়ে যায়, এটাকে আমরা কি বলি? চান্স কজ। ঠিক আছে, তো দু রকমের হতে পারে কজ অফ ভেরিয়েশন, চান্স কজ আর অ্যাসাইনেবল কজ হলো। এইবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ইন স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল, এখন আমরা যেটা বলবো সেটাকে বলি স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল। ঠিক আছে, রেশনাল সাবগ্রুপ, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। ঠিক আছে, আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, চান্স কজ ক্যানট বি রিমুভড ফ্রম এনি প্রসেস। কারণ চান্স কজ যেহেতু একদম র্যান্ডাম, একটা র্যান্ডাম জিনিসকে আমরা কখনোই আটকাতে পারি না, ঠিক আছে, সম্ভব না। কিন্তু যে কজটা চোখে দেখা যাচ্ছে সেই চোখে দেখা কজটাকে রিমুভ করে আমরা চেষ্টা করতে পারি কোয়ালিটিটাকে মেনটেন করা, সেটা হচ্ছে অ্যাসাইনেবল কজ। আমি কম পড়ছি, আমি চেষ্টা করতে পারি নিজেকে পুশ করে 2 ঘন্টা এক্সট্রা আমি পড়তে বসলাম। আমি বেশি ফোন ঘাটছি, আমি চেষ্টা করতে পারি ফোনটাকে দূরে সরিয়ে রেখে আরও বেশি করে ফোকাস করা। সো অ্যাসাইনেবল কজ ক্যান বি টেকেন কেয়ার অফ, বাট চান্স কজকে আমি কিছু করতে পারবো না। তো এই অ্যাসাইনেবল কজকে ট্র্যাক করে তাকে রিমুভ করার জন্য একটা টেকনিক ইউজ করা হয়, তাকে বলে রেশনাল সাবগ্রুপিং। ঠিক আছে, আচ্ছা, রেশনাল সাবগ্রুপ মানে, আমি জাস্ট একটা ছবি আঁকি, এটা ডায়াগ্রাম আঁকি, ব্যাপারটা একটু ক্লিয়ার হবে আইডিয়া। আমি পুরো যে প্রসেসটা আছে তাকে আমি কয়েকটা গ্রুপে ব্রেক করে দেবো। এমন করে গ্রুপে ব্রেক করব যাতে একটা গ্রুপের ভেতরে, অর্থাৎ ইন্ট্রা গ্রুপ ভেরিয়েশন খুব কম হয়, আর দুটো গ্রুপের মধ্যে
দ্যাট ইজ ইন্টারগ্রুপ ভেরিয়েশন খুব বেশি হয়। হাউ ক্যান আই ডু দিস? ভেরি সিম্পল। ফ্যাক্টরিতে মোটামুটি 3 শিফটে কাজ হয়, 6টা থেকে 12টা শিফট 1, 12 থেকে 8টা শিফট 2, ঠিক আছে, আর 8টা থেকে 6টা শিফট 3। এবারে শিফট যেমন যেমন চেঞ্জ হয় তেমন তেমন লোক চেঞ্জ হয়। তো আমি শিফট 1টা থেকে যে আউটপুটটা তাকে নিয়ে বানালাম হচ্ছে রেশনাল সাবগ্রুপ 1। শিফট 2 থেকে নিয়ে আমি বানাচ্ছি রেশনাল সাবগ্রুপ 2, আর শিফট 3 থেকে নিয়ে আমি বানাচ্ছি রেশনাল সাবগ্রুপ 3। কেন এটা রেশনাল গ্রুপিং? তার কারণ শিফট 1 এর যে ওয়ার্কার তারা সেম, ফলে তাদের আউটপুটটা সেম। একটা ফ্যাক্টরিতে যন্ত্র যখন 24 ঘন্টা ধরে চলে তখন হতেই পারে 6টা থেকে 12টা অব্দি যন্ত্রটা খুব মডারেট পারফর্ম করে। কেন? টেম্পারেচার তখন থাকে মডারেট। যন্ত্রটা মোটামুটি খারাপ পারফর্ম করবে হচ্ছে এই টাইমটাতে। কেন? একদম ভর দুপুরবেলা, তখন অবভিয়াসলি টেম্পারেচার খুব হাই, তো যন্ত্রের টেম্পারেচার খুব হাই থাকবে। আর এইটা একদম কুল টাইম, রাত্রি 8টা থেকে 6টা, তখন যন্ত্র একদম পারফেক্ট পারফরমেন্স করে। সেজন্য একটা গ্রুপের মধ্যে কিন্তু ভেরিয়েশন বেশি নেই, কিন্তু এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যে কিন্তু ভেরিয়েশন থাকবে, এই গ্রুপ আর এই গ্রুপের মধ্যেও কিন্তু ভেরিয়েশন থাকবে। সো এমন করেই গ্রুপিংটা করা হবে যাতে গ্রুপিংটা রেশনাল হয়। এই জন্য একে কি বলি আমরা? রেশনাল সাবগ্রুপিং। ওকে, হলো? রেশনাল সাবগ্রুপ কি জিনিস, কি করে রেশনাল সাবগ্রুপের সাইজ আমি ঠিক করি। ওকে, অর্থাৎ একটা রেশনাল সাবগ্রুপে কটা আউটপুটকে রাখবো সেইটা খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। এবার ন্যাচারালি কোনো ভেরি প্রপার কোনো থাম রুল নেই, কিন্তু আমাদের একটাই লক্ষ্য, রেশনাল সাবগ্রুপের মধ্যে ভেরিয়েবিলিটি একটা সিঙ্গেল গ্রুপের মধ্যে যথাসম্ভব কম হোক, এটাই আমরা চাই, এবং দুটো গ্রুপের মধ্যে ভেরিয়েশন থাক, এটাই আমরা চাই। সেই মতো আমাদের স্যাম্পল সাইজগুলোকে ঠিক করতে হবে, এবং মাথায় রাখতে হবে রেশনাল সাবগ্রুপ যেন ওভারল্যাপিং না হয়। এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গা। রেশনাল সাবগ্রুপ ক্যানট বি ওভারল্যাপিং। সেজন্য আমরা কি করি? মোস্টলি আমরা টাইম ওয়াইজ সাবগ্রুপিংটা করি, যেটা সব থেকে স্ট্যান্ডার্ড সাবগ্রুপিং করার টেকনিক। ঠিক আছে, এটা সব থেকে স্ট্যান্ডার্ড টেকনিক। এইবার সাবগ্রুপ তো করে ফেললাম, এইবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রসেস কন্ট্রোলের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা, কন্ট্রোল চার্ট। হোয়াট ইজ মেন বাই আ কন্ট্রোল চার্ট? এখানে আমি পুরো কিউএনএ করে দিয়েছি, তোরা এবার সিউ 10 ইয়ার্স দেখে নিবি, কিউএনএ এর বাইরে আর কিছু নেই। সো আশা করছি আমি এসকিউসির দিনে একদম এরকম কোয়েশ্চেন ধরে ধরে পেয়ে যাবি। বেমক্কা অঙ্ক দিলে এমনিও পারবি না অমনিও পারবি না, ফলে ভেবে লাভ নেই। তো কোয়েশ্চেন অ্যান্সার একদম এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। ঠিক আছে, একটা অঙ্ক আমি চেষ্টা করছি করে করে পাঠিয়ে দেবো। এসকিউসি এক্সামটা কবে? 10/9 কবে? 10। ওকে, আচ্ছা। এইবার হোয়াট ইজ মেন বাই কন্ট্রোল চার্ট? দেখ, আচ্ছা আকাশ নেই না, আকাশ তাহলে আমার সুবিধা হতো এক্সাম্পলটা ক্রিয়েট করতে। একটু কন্ট্রোল চার্ট এবং আকাশের মধ্যে একটা গভীর যোগাযোগ আছে। আচ্ছা, ডেসক্রাইব শিওয়ার্স কন্ট্রোল চার্ট টেকনিক ফর প্রসেস কন্ট্রোল। or এই কোয়েশ্চেনটা আরেকভাবে আসতে পারে যে ডেসক্রাইব হাউ 3 sigma limits and probability limits are used in setting limits in control chart.
আমি একদম জিনিসটাকে মোটামুটি বলার চেষ্টা করছি। ক্যাপিটাল টি কে আমি বলছি সাবগ্রুপ কোয়ালিটি মেজার। হোয়াট ইজ মেন বাই দ্যাট? যে আইটেমটা প্রডিউসড হচ্ছে তার একটা কোয়ালিটি মেজার আমার দরকার। ফর এক্সাম্পল, যদি টায়ার হয় আমার প্রোডাকশন ইউনিট, দেন রেডিয়াস অফ অ্যালয়, রেডিয়াস অফ হুইল, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। ঠিক আছে, ওকে। সো এখানে দিস রেডিয়াস ইজ দি সাবগ্রুপ কোয়ালিটি মেজার। ইটস আ র্যান্ডম ভেরিয়েবল। কেন র্যান্ডম ভেরিয়েবল? তার কারণ আমরা তো র্যান্ডম স্যাম্পলিং করছি। রেশনাল সাবগ্রুপিং যখন করি কি মনে হয় সব কটা নিচ্ছি? নয়, আমরা কিন্তু র্যান্ডম স্যাম্পলিং করছি, মানে 12টা থেকে 8টার মধ্যে কিছু 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 করে আউটপুটকে আমি তুলছি ইন মাই স্যাম্পল। সো এই সাবগ্রুপ কোয়ালিটি মেজারটা কিন্তু হবে একটা র্যান্ডম ভেরিয়েবল, কারণ কখন কোনটা আসবে আমি জানি না আগে থেকে। সো ইটস ডেফিনেটলি আ র্যান্ডম ভেরিয়েবল। ধরে নিচ্ছি কি এক্সপেকটেশন অফ টিটাকে আমি মিউ নাম দিলাম, আর ভেরিয়েন্স অফ টিকে নাম দিচ্ছি আমি সিগমা টি স্কোয়ার। ওকে, হলো। এইবারে আমরা তিনটে লাইনের কথা বলবো। একটা লাইনকে আমি বলবো আপার কন্ট্রোল লিমিট, একটা লাইনকে আমি বলবো কন্ট্রোল লিমিট, আর আরেকটা লাইনকে আমি বলবো লোয়ার কন্ট্রোল লিমিট। এদিকে আমি টি কে প্লট করলাম, এদিকে আমি স্যাম্পল নাম্বারকে প্লট করলাম, ঠিক আছে, বা সাবগ্রুপ নাম্বার হোয়াট এভার। প্রথম সাবগ্রুপ থেকে টি এর যে ভ্যালু পেয়েছি তাকে প্লট করব, সেকেন্ড সাবগ্রুপ থেকে টি এর যে ভ্যালু পেয়েছি তাকে প্লট করব, থার্ড সাবগ্রুপ থেকে টি এর যে ভ্যালু পেয়েছি তাকে প্লট করব, অ্যান্ড সো অন। we can have multiple subgroup। ধরা যাক আমি একটা গোটা দিনকে 8 ভাগে ভাগ করে সাবগ্রুপিং করেছি। সো উই হ্যাভ অল টোটাল 8 সাবগ্রুপস। এইবার কি করে এই আপার কন্ট্রোল লিমিট বা কন্ট্রোল লিমিট বা লোয়ার কন্ট্রোল লিমিট নেওয়া হয়, এইটা হচ্ছে স্ট্র্যাটেজি। মিউটি মাইনাস কে সিগমা টি। কন্ট্রোল লিমিট মানে হচ্ছে একদম মিউটি, সেটা নিয়ে হয়তো প্রত্যাশিত। By central tendency, mean is that value which is a representative value. Quite obvious. তাহলে আমি ধরা যাক আমার মার্কস ক্লাসের অ্যাভারেজের সঙ্গে মোটামুটি কাছাকাছি, তার মানে কি আমার মার্কসটা মোটামুটি কন্ট্রোলের মধ্যে। হোয়াট ইজ আপার কন্ট্রোল লিমিট? মিউটি প্লাস কে সিগমা টিকে আমি বলছি আপার কন্ট্রোল লিমিট। তার বাইরে যদি কারোর মার্কস চলে যায় তাহলে কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এলসিএল কি? মিউটি মাইনাস কে সিগমা টি, দ্যাটস এ লোয়ার কন্ট্রোল লিমিট। এর যদি তলায় কারোর মার্কস চলে যায় সেই মার্কসটাও কিন্তু কন্ট্রোলের বাইরে চলে গেল। আর যদি মোটামুটি এর মধ্যে থাকে তাহলে কিন্তু কি বলতে পারবো আমি, ইন কন্ট্রোল আছে। বাট জিনিসটা অতটা সহজ নয়, যতটা মনে হচ্ছে সহজ অতটা সহজ নয়। ঠিক আছে, কেন নয় সে আলোচনায় পরে আসছি। আমাদের অ্যাপারেন্টলি মনে হচ্ছে টি এর ভ্যালুগুলো এই ইউসিএল এলসিএল এর মাঝামাঝি থাকলেই বোধহয় খুব ভালো জিনিস। The story is not that simple. Apparently it's a true story, but truth is not always what you see. ঠিক আছে, সেই জায়গাটা আমি যাব, মারাত্মক জায়গা, এটা একটা দুর্দান্ত জিনিস। ঠিক আছে, বলছি তো। এনিওয়ে, এটা হচ্ছে একদম শিওয়ার্স কন্ট্রোল চার্টের বেসিক বক্তব্য। কিন্তু একটা যে বক্তব্য ক্লিয়ার হলো না সেটা হচ্ছে কে এর ভ্যালু কত। কে ইজ আ রিয়েল নাম্বার, বাট হোয়াট শুড বি দি ভ্যালু অফ কে, সেইটা এবার আমরা দেখব। কে এর ভ্যালু কত হওয়া উচিত, লেটস সি। যদি আমরা ধরে নিই সাবগ্রুপ কোয়ালিটি মেজার টি এই র্যান্ডম ভেরিয়েবলটা নর্মাল ফলো করে,
তাহলে আমরা দেখাতে পারি প্রবাবিলিটি mod of t minus mu t by sigma t, এটার ভ্যালু আছে কত? 0.9973। ঠিক আছে, আর যদি টি নন নর্মাল হয়, দেন যদি আমি 3 বসাই কে এর ভ্যালু, তাহলেও দিস প্রবাবিলিটি ইজ গ্রেটার দেন 8/9। সো mod of t minus mu t by sigma t মানে কি? টি এর ভ্যালুটা লাই করছে ইন বিটুইন মিউ প্লাস সিগমা টি টু মিউ মাইনাস সিগমা টির মধ্যে। তাহলে এই রেঞ্জে লাই করার যে প্রবাবিলিটি, দ্যাট প্রবাবিলিটি ইজ 0.9973 in normal setup and it is greater than 8/9 in non-normal setup. তাহলে কে এর ভ্যালু 3, ইটস আ ভেরি ভেরি ডিসাইডিং ভ্যালু। কারণ কে এর ভ্যালু 3 নিলে কি হচ্ছে? আকাশ চলে এসছে, বাহ, এইবার এক্সাম্পলের মজা হবে। দেখ, কে এর ভ্যালু 3, কে এর ভ্যালু 3 নিলে এই পুরো রিজিয়নটার মধ্যে টি র্যান্ডম ভেরিয়েবলটা লাই করছে, তার প্রবাবিলিটি উড বি ভেরি ভেরি হাই। সো আমরা কি নিচ্ছি? কে এর ভ্যালু 3 নিচ্ছি, কারণ নর্মাল হলেও ভেরি হাই প্রবাবিলিটি এর মধ্যে লাই করার, নন নর্মাল হলেও কিন্তু ভেরি হাই প্রবাবিলিটি এর মধ্যে লাই করার। সো আমরা কে এর একটা ডিজায়ার্ড ভ্যালু নিচ্ছি কত? 3। সো এলসিএলটা কত? মিউ টি মাইনাস 3 সিগমা টি। ইউসিএলটা কত? মিউ টি প্লাস 3 সিগমা টি। এই যে লিমিটগুলো আছে, এদেরকে আমরা কি নামে ডাকি? এদেরকে একটা বিখ্যাত নামে ডাকা হয় 3 সিগমা লিমিট বলে। ঠিক আছে, আর টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে 6 সিগমা। ঠিক আছে, 6 সিগমা একটা খুব বিখ্যাত সার্টিফিকেশন কোর্স ফর কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। চাইলে এই কোর্স থেকেও অ্যাভেল করতে পারিস। ঠিক আছে, কেন কে এর ভ্যালু 3 নেওয়া হয়, এটা কিন্তু জাস্টিফিকেশন আমি দিলাম এখান থেকে। এই লিমিটটাকে আমরা বলি 3 সিগমা লিমিট। আচ্ছা, এইবার এই প্রশ্নটা সিউতে বারবার করে দিয়েছে, হোয়াট ইজ আ কন্ট্রোল চার্ট? কিভাবে এই চার্টটা আমাদের হেল্প করে বোঝার জন্য যে একটা ম্যানুফ্যাকচারিং প্রসেস কন্ট্রোলে আছে নাকি কন্ট্রোলের বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা, ধরা যাক পয়েন্টগুলো এইভাবে এইভাবে লাই করে আছে। অ্যাপারেন্টলি প্রসেসটা কন্ট্রোলের মধ্যে আছে, কিন্তু the process is very very fluctuating in nature. কন্ট্রোলে থাকা মানেই ঠিক থাকা এমন ভাবার কোনো রিজন নেই। কন্ট্রোলে আছে কিন্তু ফ্লাকচুয়েটিং আছে, সেটাও কিন্তু একটা হিন্ট অর ইন্ডিকেশন যে জিনিসপত্র কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে। কি আকাশ, তাই তো? তাহলে শুনবি আকাশ? কিছু যাচ্ছে না, বড়াও। আচ্ছা, কন্ট্রোলের মধ্যে থাকা মানেই সবসময় ঠিক এমন ভাবার কোনো রিজন নেই। কন্ট্রোলের মধ্যেও যদি ফ্লাকচুয়েশন এবং আপ ডাউন হয়, তাহলে বুঝতে হবে কিন্তু পরবর্তীকালে খেলা বিগড়ে যাওয়ার হাই চান্স আছে। ঠিক আছে, টু হুম ইট মে কনসার্ন বলে দিলাম। আচ্ছা, এইবার আরো বিপজ্জনক জিনিস, এরকম জিনিস, এরকম ছবি অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছে বাহ, এই তো কন্ট্রোলের মধ্যে আছে, পুরোটা সুন্দর, কিন্তু ভবিষ্যৎটা দেখা উচিত। ট্রেন্ড কি বলছে, কি হতে চলেছে, এটা ক্রমশ এই জিনিসটা অ্যাপারেন্টলি যেটুকু ডেটা আছে বেসড অন দ্য অ্যাভেলেবল ডেটা, অর্থাৎ অ্যাট প্রেজেন্ট জিনিসটাকে মনে হচ্ছে কন্ট্রোলের মধ্যে সম্পূর্ণভাবে আছে, কিন্তু ট্রেন্ড কি বলছে, এই জিনিস ক্রমশই একটা আপওয়ার্ড ট্রেন্ড নিয়ে 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 কন্ট্রোল লিমিটকে ছাড়িয়ে চলে যাবে। অর্থাৎ দিস ইজ অ্যাপারেন্টলি একটা ছবি ইন কন্ট্রোল বলে মনে হচ্ছে, কিন্তু এই ছবি থেকেই আমি সতর্ক হব, সাবধান রহিয়ে, সতর্ক রহিয়ে, এই জিনিস কিন্তু হাত ছাড়া হতে চলেছে বা আউট অফ কন্ট্রোল হতে চলেছে ইন নিয়ার ফিউচার। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্রসেস শিফট। মুড শিফট, মাইন্ড শিফট একই রকমের, প্রসেস শিফট বলে এটাকে এক্সক্লুসিভ টার্মসে। প্রসেসটা কিন্তু শিফট করছে। আমার দেওয়া যে স্পেসিফিকেশন
তার বাইরে আস্তে আস্তে খেলা কিন্তু চলে যাচ্ছে। এটা হলে কি হতে হবে? সতর্ক হতে হবে। ঠিক আছে আকাশ? আচ্ছা, এইবার ডিস্টিংগুইশ বিটুইন কন্ট্রোল লিমিট অ্যান্ড স্পেসিফিকেশন লিমিট, এইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, মারাত্মক জিনিস এটা। ঠিক আছে? আচ্ছা, 3 রকমের লিমিটের সম্বন্ধে আমি একটু আলোচনা করব। এটার সঙ্গেও রিয়েল লাইফের প্রচুর ভালো ভালো এক্সাম্পল আছে, আমি দেবো, এবং ইন্ডাস্ট্রিতে কীভাবে হতে পারে সেটাও বলবো। অনেক রকমের লিমিট হয় পৃথিবীতে, এবং পৃথিবীতে একটা কথা সবাই সবাইকে বলে থাকে, এই লিমিট ক্রস করিস না। এ কথা সবাই বলে সবাইকে। বিইং আ কোয়ালিটি ইঞ্জিনিয়ারের একটা বক্তব্য, একই বক্তব্য, লিমিট ক্রস করিস না। কিন্তু লিমিট মানে কি, সেইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আচ্ছা, 3 রকমের লিমিট হয়। একটা হচ্ছে স্পেসিফিকেশন লিমিট, একটা ন্যাচারাল টলারেন্স লিমিট, আর একটা হচ্ছে কন্ট্রোল লিমিট। এই যে লিমিটগুলো আমি পেয়েছি ম্যাথামেটিক্যালি, এটা হচ্ছে ম্যাথামেটিক্যালি সেট করা কন্ট্রোল লিমিট। অঙ্কের নিয়মে এইটাকে আমি ধরে নিচ্ছি কন্ট্রোল লিমিট। ধরা যাক কারুর বাড়ি থেকে বলে দিয়েছে রাত্রির 8টার মধ্যে বাড়ি ফিরতেই হবে। 8টার মধ্যে তোমার বাড়ি ফেরার প্রবাবিলিটি হবে 0.99973। সেইটা হচ্ছে কন্ট্রোল লিমিট। ঠিক আছে? 8টা। কিন্তু বাড়ির লোক 9টা অবধি দেরি হলেও বকাবকি করে না। তার মানে কি, 9টা অবধি যে টাইমটা, সেটা হচ্ছে বাড়ির লোকের ন্যাচারাল টলারেন্স লিমিট, ওইটা সহ্য করে নেয়। ঠিক আছে? তার বিয়ন্ড গেলে সিচুয়েশন একদম হাতের বাইরে চলে যাবে। ফলে তফাৎটা আইডিয়া পাওয়া যাচ্ছে। কন্ট্রোল লিমিট মানে ম্যাথামেটিক্যালি সেট করা যে লিমিটটা, সেটাকে আমরা বলছি কন্ট্রোল লিমিট। ন্যাচারাল টলারেন্স লিমিট মানে যে লিমিট অবধি বাই মিনস অফ নেচার দ্য প্রসেস উড বি ইন কন্ট্রোল, সেটাকে আমরা বলছি ন্যাচারাল টলারেন্স লিমিট। ঠিক আছে? আর একটা মারাত্মক লিমিট হচ্ছে স্পেসিফিকেশন লিমিট। অন্য লোক আমার ওপরে সে লিমিট চাপিয়ে দিয়েছে, বলো বাড়ির লোক রাত্রির 9টা বলুক, কন্ট্রোল লিমিট 8টা হোক, আমি চাই তুই 7টার মধ্যে বাড়ি ঢুকবি, তাহলে কিন্তু তাণ্ডব হয়ে যাবে। এইটা হচ্ছে স্পেসিফিকেশন লিমিট। 3টে লিমিট 3 রকমের বক্তব্য ক্যারি করে। ঠিক আছে? একটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যাপারটা তাই। কন্ট্রোল লিমিট মানে স্ট্যাটিস্টিশিয়ান যে লিমিটটা দিচ্ছে, বলছে স্ট্যাটিস্টিশিয়ান বলছে কি, এই লিমিটটা অবধি মোটামুটি স্ট্যাটিস্টিক্যালি প্রসেসটা ফিজিবল। ন্যাচারাল টলারেন্স লিমিট কি, একটা টায়ারের মাপ মোটামুটি 9 সেন্টিমিটার অবধি গেলে চলতে পারে। কিন্তু ক্লায়েন্ট এসে বলছে আমার চাই 6.5, তার বেশি অ্যাকচুয়ালি যদি আমার টায়ারের মাপ চলে যায়, আমি কিন্তু ওই টায়ারকে আর নেব না। এইটা হচ্ছে স্পেসিফিকেশন লিমিট। সো 3টে লিমিট 3 রকমের। ঠিক আছে আকাশ? ঠিক কি বেঠিক? হলো? ঠিক আছে বড়। আচ্ছা, কেন চাটো? কোন লিমিটটা তোর উপর অ্যাপ্লিকেবল এর মধ্যে এই মুহূর্তে? কোনো অ্যাপ্লিকেবল কিছু নয়। ঠিক আছে, তোর গলা শুনে বুঝতে পারছি তোর উপর 3টে লিমিটই চেপে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, হলো, এই হচ্ছে মোটামুটি হলো। এইবার আমরা বলছি ডিফেক্টিভ আর ডিফেক্ট বলতে কি বোঝায়। একটা কন্ট্রোল চার্টের ডিফেক্টিভ আর ডিফেক্ট, এই জিনিসগুলোর মানে কি। ডিফেক্টিভ মানে হচ্ছে একটা আইটেম ফল্টি, তাকে আমি বলি ডিফেক্টিভ বা নন কনফর্মিং। ঠিক আছে আকাশ? নন কনফর্মিং মানে কিন্তু ডিফেক্টিভ কিন্তু। ঠিক আছে? এনিওয়েজ, তো একটা আইটেমকে বলা হয় ডিফেক্টিভ কখন, যদি আইটেমটা ফল্টি হয়। ফল্টি মানে কি, যা স্পেসিফিকেশন দেওয়া সেটা তার সঙ্গে ম্যাচ করলো না, দ্যাট উইল বি আ ফল্টি আইটেম। ওকে, definitely a defective item is unsatisfactory to the consumer. আকাশ? ওকে, সাবধান। এইবার ডিফেক্ট মানে কি? ডিফেক্ট মানে হচ্ছে যেটার জন্য ওই আইটেমটা গোলমালটা হচ্ছে, সেটাকে আমি বলছি ডিফেক্ট। ধরা যাক একটা বাড়ি তৈরি করা হয়েছে,
ঠিক আছে, বলা হলো বাড়িটা আমার 3 তলা চাই, তো 2 তলা দিয়ে দিল, সো বাড়িটা ডিফেক্টিভ। এক্ষেত্রে নাম্বার অফ ডিফেক্ট কটা? একটা। কেন? তলার নাম্বারটা ম্যাচ করে দেন। এবার বলেছে বাড়িটা দিয়েছে, তলাও দিয়েছে দুখানা, বলেছিল লাল রং করতে, বাড়িটার মধ্যে সবুজ রং করে দিয়ে দিয়েছে, রংটাও রংটাও একটা ডিফেক্টিভ। তাহলে কি হলো জিনিসটা? একদম ব্যাপারটা বুঝে নেই, অ্যাটলিস্ট একটা ডিফেক্ট থাকা মানে একটা আইটেম হচ্ছে ডিফেক্টিভ। ফলে ডিফেক্টিভ আর ডিফেক্টের মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট তফাৎ করতে হবে, ঠিক আছে? ডিফেক্টিভ আইটেম মানে যার মধ্যে অ্যাটলিস্ট একটা হলেও ডিফেক্ট আছে, তাকে আমি বলি ডিফেক্টিভ আইটেম। ডিফেক্টিভ আইটেম মানে কি? কোনো একটা কিছু নন কনফর্মিং। তোরা যে টায়ার বললাম, তোরা যে ক্লায়েন্ট বলেছিল টায়ারের রং হতে হবে হচ্ছে পিচ ডার্ক, ঠিক আছে, আর টায়ারের রেডিয়াস থাকতে হবে 7 সেন্টিমিটার থেকে কম। আমি ওকে দিয়েছি হচ্ছে 9 সেন্টিমিটারের টায়ার দিয়েছি, আর টায়ারের রং করে দিয়েছি হলুদ রঙের টায়ার। ক্লায়েন্ট বলছে এ তো একদম ছুঁড়ে ফেলে দিল, লোডটা নেবো না। কেন? দুটো ডিফেক্ট বেরিয়েছে, সো ইটস এ ডিফেক্টিভ পিস। অ্যাটলিস্ট একটা বেরোনো মানেই হচ্ছে ব্যাপারটা ডিফেক্টিভ, ঠিক আছে? অ্যাটলিস্ট একটা ডিফেক্ট যে কন্টেন করবে সেই হচ্ছে ডিফেক্টিভ। ওকে, এইবার প্রচুর প্রচুর রকমের কন্ট্রোল চার্ট হয়, পি চার্ট, এনপি চার্ট, ওই চার্ট, সেই চার্ট। কয়েকটা কয়েকটা বলছি, কয়েকটা কয়েকটা বলছি না, বুঝে নিবি। দেখ, আচ্ছা আমি এক্স বার আর চার্ট লিখে নিই আমি। এই অনেক কিছু আছে। আচ্ছা, কন্ট্রোল চার্ট ফর মিন, এসডি অ্যান্ড রেঞ্জ। এখানে এক্স বারটা হচ্ছে আমার সাবগ্রুপ কোয়ালিটি মেজার। আমার পুরো কন্ট্রোল চার্ট তৈরি হবে এক্স বারকে নিয়ে। কন্ট্রোল লাইনটা হচ্ছে এক্স বার, ইউসিএলটা হচ্ছে এক্স বার প্লাস 3 সিগমা বাই রুট এন, যা ভেরিয়েন্স। এলসিএলটা কত? এক্স বার মাইনাস 3 সিগমা বাই রুট এন। জাস্ট এইভাবে পুরো জিনিসটাকে আমি ডেভেলপ করেছি, ঠিক আছে? বেশি ঝামেলার মধ্যে যাচ্ছি না। এক্স বার এস চার্টে হলে স্ট্রাকচার লিখবে এরকম, দুরকম হতে পারে, এক্স বার এস চার্ট, এক্স বার আর চার্ট। কেন? কারণ এই যে সিগমাটা পাই আমি, কেন বলে দিচ্ছি আমি, জাস্ট একটু ছোট গল্প বলে দিই, দেখে নে। ধরে যাক আমি করবো এক্স বার চার্ট, ঠিক আছে? এইবারে কন্ট্রোল লাইনে কে আছে? এক্স বার আছে। ইউসিএল কত হবে? এক্স বার প্লাস 3 ইন্টু ভেরিয়েন্স অফ এক্স বার। ভেরিয়েন্স অফ এক্স বার কত? সিগমা স্কোয়ার বাই এন, সিগমাটা আননোন, তো সিগমাকে এস্টিমেট করে বসাবো। এটা হচ্ছে আমার এলসিএল। এইবার এই যে সিগমার আমি এস্টিমেটটা বসাবো, সিগমাকে দুভাবে এস্টিমেট করা যায়। আইদার রেঞ্জ দিয়ে এস্টিমেট করা যায়, এটা রেঞ্জের ফর্মুলাতে, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়েও এস্টিমেট করা যায়। যদি সিগমার এস্টিমেটটা আমরা করি ইউজিং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দেন আমরা কি বলি? দ্য চার্ট ইজ কল্ড এক্স বার এস চার্ট। আর যদি আমরা সিগমার এস্টিমেটটা করি রেঞ্জ দিয়ে, দেন আমরা কি বলি তাকে? এক্স বার আর চার্ট। একদম ডিটেলসে নোটসে আমার কিন্তু এসব বলা আছে। বেশি ম্যাথামেটিক্স দেখতে হবে না। এই যে সিগমার এস্টিমেটটা পুরো বাড়ি করেছি আমি বেসড অন দি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর এক্স বার আর চার্টের জন্য পুরো সিগমার এস্টিমেটটা বার করছি আমি বেসড অন দি স্যাম্পল রেঞ্জ অ্যান্ড সো অন। একইভাবে কন্ট্রোল চার্ট ফর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখানে সাবগ্রুপ কোয়ালিটি মেজারটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক আছে? এগুলো মুখস্থ রাখা সম্ভব নয়, এগুলো ধরে টুকতে হবে। পরীক্ষার দিন কোন চার্টটা দিয়েছে যদি বুঝতে না পারা যায়, তাহলে অন্যভাবে খেলা খেলতে হবে। রেঞ্জটা এখানে সাবগ্রুপ কোয়ালিটি মেজার, তার জন্য আমরা কন্ট্রোল চার্ট বের করেছি, ঠিক আছে? এই সব কিছুর জন্য আমরা কন্ট্রোল চার্টটা বের করে রেখে দিয়েছি। ওকে, হলো?
এগুলো দু একটা খুচরো খাচরো অঙ্ক আছে, এইসব অঙ্ক পরীক্ষার দিন দিলে ভাবা যাবে, এখন এত মাথায় নেওয়ার মতো কারোর অবস্থা নেই। ঠিক আছে, প্রচুর কোয়েশ্চেন, সব সিউট থেকে তোলা কোয়েশ্চেন কিন্তু এগুলো সব বেশিরভাগ, যদি আসে সিউট পরীক্ষার দিন ভাবা যাবে। আজকে জাস্ট আমি ওভারঅল আইডিয়াটা দিয়ে দিচ্ছি। আরো কিছু চার্ট আছে, পি চার্ট, এনপি চার্ট, সি চার্ট, চার্টগুলো কি জাস্ট বলে দিচ্ছি আমি। আচ্ছা, প্রথমে যে চার্টটা আমি করতে পারি সেটা হচ্ছে কন্ট্রোল চার্ট ফর নাম্বার অফ ডিফেক্টিভ। ঠিক আছে, নাম্বার অফ ডিফেক্টিভ মানে হচ্ছে এই চার্টটাকে একটা নামে ডাকা হয়, এই চার্টের নাম হচ্ছে এনপি চার্ট। আর নাম্বার অফ ডিফেক্টিভ না বলে যদি বলতো যে ফ্র্যাকশন ডিফেক্টিভ, এই যে 8 বির কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ। 8 এর কোয়েশ্চেনটা হচ্ছে যে চার্টটার কথা বলছি, এই চার্টটার নাম হচ্ছে এনপি চার্ট। আর 8 বি চার্টটা কি, এটা হচ্ছে ফ্র্যাকশন ডিফেক্টিভের চার্ট বা পি চার্ট। জাস্ট আমি তফাৎটা বলে দিচ্ছি, পি চার্ট আর এনপি চার্টের মধ্যে তফাৎ থাকে এই যে, জাস্ট আমি তফাৎটা বলে দিচ্ছি। দেখ, ডিস্টিংগুইশ বিটুইন পি চার্ট অ্যান্ড এনপি চার্ট। ধরে যাক দুটো সেকশন আছে, গ্রুপ এ গ্রুপ বি। গ্রুপ এর টোটাল ছাত্রের সংখ্যা 50 আর গ্রুপ বির টোটাল ছাত্রের সংখ্যা 50। গ্রুপ এ তে 24টা টেটিয়া স্টুডেন্ট আছে, মানে বেকার একদম, মানে সব দিক দিয়ে। আর গ্রুপ বি তে রয়েছে হচ্ছে 29টা টেটিয়া স্টুডেন্ট। তাহলে গ্রুপ বি না গ্রুপ এ, কোনটা আউট অফ কন্ট্রোল? অবভিয়াসলি গ্রুপ বি। বেশি টেটিয়া স্টুডেন্ট মানেই হচ্ছে এটা আউট অফ কন্ট্রোল সিনারিও। সো এখানে কি, নাম্বার অফ ডিফেক্টিভ স্টুডেন্ট, এইটা দিয়ে আমরা কম্প্যারিজন করলাম। তার কারণ কি, অল ওভার স্টুডেন্টের কাউন্টটা সেম ছিল বলে এই নাম্বার দিয়ে আমরা কাউন্টটা করতে পারলাম। অর্থাৎ যখন একটা প্রসেসকে আমি জাজ করি ইউজিং নাম্বার অফ ডিফেক্টিভস, তখন তাকে আমরা এনপি চার্ট দিয়ে করি। তাহলে পি চার্ট কখন? গ্রুপ এটা হচ্ছে আশুতোষ কলেজ, আশুতোষ কলেজে আছে হচ্ছে 70 জন স্টুডেন্ট। আর গ্রুপ বি হচ্ছে ব্রেবন, মাত্র আছে হচ্ছে 23 জন স্টুডেন্ট। ঠিক আছে, এবারে ধরা যাক ব্রেবনে 23 জনের মধ্যে 23 জনই ভালো, আর আশুতোষে 70 জনের মধ্যে দেখে নিচ্ছি কজন ভালো, সেটা একটু দাঁড়া, কজন ভালো আছে আশুতোষ কলেজে। আচ্ছা, মোটামুটি ধরে নিচ্ছি জনা 35 ভালো বা 45টা ভালো, হোয়াট এভার। এবার তাহলে আমি কি বলবো যে আশুতোষ কলেজটা বেটার দ্যান ব্রেবন এক্ষেত্রে, বলা উচিত? বা কোনটা ইন কন্ট্রোল? আশুতোষে বেশি ভালো ছেলে আছে তাই বেশি ইন কন্ট্রোল আশুতোষ কলেজ। বাট এটা তো একটা মিথ্যে কথা বলা হলো টেকনিক্যালি। তার কারণ কি, স্টুডেন্টের স্ট্রেংথ তো সেম নয়, এক জায়গায় 70 আর এক জায়গায় 23। তো আমার কি দেখা উচিত, রেশিওটা। আশুতোষে ফ্র্যাকশনালি এইটা হচ্ছে ভালো ফ্র্যাকশন, আর ব্রেবনে এইটা হচ্ছে ভালো ফ্র্যাকশন। তাহলে যখন
স্যাম্পল সাইজ আমার সেম নয়, দেন আমি অপ্ট করবো কিসে, পি চার্টের জন্য। আর যখন স্যাম্পল সাইজটা সমান তখন আমি অপ্ট করবো কার জন্য, এনপি চার্টের জন্য। এটা একদম ক্লিয়ার কাট বলা, এবং এই কোয়েশ্চেনটা পরীক্ষায় বহুবার দিয়েছেন। ওকে, নাম্বার অফ ডিফেক্টের চার্ট। এবার হচ্ছে ওই বলেছিলাম কটা ডিফেক্ট আছে। নাম্বার অফ ডিফেক্টের চার্টকে আমরা বলি হচ্ছে সি চার্ট, এটাকে বলে সি চার্ট, ঠিক আছে। এনিওয়েজ, এবার একটা জাস্ট চার্ট দেখে নিবি, মডিফাইড কন্ট্রোল চার্ট হয়ে গেল। যখন স্পেসিফিকেশন লিমিট দিয়ে দেবে তখন আমাদের কি করতে হয়, মডিফাইড কন্ট্রোল চার্ট করতে হয়, এবং এই 3 রকমের সিনারিও হতে পারে। এই গল্পটা আমি আর যাচ্ছি না, এই গল্পটা পরীক্ষায় দিলে ধরে টুকে নিবি। শুধু একটা রেশিওর নাম বলে যাচ্ছি আমি, একটু মাথায় রাখবি। এই রেশিওটাকে বলে প্রসেস কেপেবিলিটি রেশিও, সিপি। এগুলো শর্ট কোয়েশ্চেনে কাজে লাগে, ঠিক আছে। এটা হচ্ছে কখন মডিফাইড কন্ট্রোল চার্ট লাগে, মূলত যখন স্পেসিফিকেশন লিমিটটা কন্ট্রোল লিমিটের থেকেও বেশি উদারমনস্ক হয়ে ওঠে, তখনই কন্ট্রোল চার্টটাকে মডিফাই করতে হয়। অর্থাৎ উল্টো সিনারিও, বাড়িতে বলেছে 9টা অবধি আমি ন্যাচারালি টলারেট করব, লিমিট যেগুলো এসেছিল ইউসিএল এলসিএল তার থ্রুতে 8টা অবধি থাকা মানে হচ্ছে ইন কন্ট্রোল থাকা, কিন্তু স্পেসিফাই করছে থাক রাতে 11টায় থাক, কোনো আপত্তি নেই আমার। তখন কি হয়, নিজের উপরে একটা কোয়েশ্চেন জন্মায় যে কি হচ্ছে কেসটা। তখন যে কন্ট্রোল চার্টটি আমি কাজ করি সেই কন্ট্রোল লিমিটটা একটু বদলাতে হয়। সেই জন্যেই একটা নতুন চার্ট করতে হয়, কি, মডিফাইড কন্ট্রোল চার্ট, ঠিক আছে। ক্লায়েন্ট যদি অতিরিক্ত উদারমনস্ক হয়ে ওঠে তখন স্ট্যাটিস্টিশিয়ানদের ওই স্ট্রিনজেন্ট মানসিকতা থেকে সরে এসে কন্ট্রোল চার্টটাকে একটু মডিফাই করতে হয়। সেই মডিফাইড চার্টটাকে বলে মডিফাইড কন্ট্রোল চার্ট, সেটা আমি একদম এখানে লিখে দিয়েছি, ঠিক আছে। এইটা হচ্ছে মোটামুটি প্রসেস কন্ট্রোল নিয়ে আলোচনা। কেন এটার নাম প্রসেস কন্ট্রোল, কারণ ফ্যাক্টরির প্রসেস চলছে, কারখানা চলছে, এই অবস্থায় আমি দেখছি যে কারখানার প্রোডাকশনটা কোনোভাবে বিগড়ে যাচ্ছে কিনা, বিগড়ে গেলে সেটাকে মডিফাই করা, ঠিক করা ইত্যাদি করছি। মানে একবার যদি ফ্যাক্টরি থেকে মাল প্রডিউসড হয়ে বাজারে চলে যায়, হাত থেকে তীর বেরিয়ে গেলে যেমন ফেরত আসে না, তখন ফ্যাক্টরি থেকে একবার মাল যদি আউটগোয়িং হয়ে যায় তাহলে সেই মাল কিন্তু আর কখনো মডিফাই করা যাবে না। সো যা করতে হবে গোড়াতেই করতে হবে, প্রসেসটাকে যত সম্ভব মেনটেন করবো যাতে আমার আউটপুটটা ভালো হয়। তো তারপরেও পৃথিবী তো সুবিধার জায়গা নয়, কিছু না কিছু ভুল অবশ্যই হবে। মাল চলে গেল বাইরে, মার্কেটে মাল পৌঁছে গেছে, এইবার তাহলে আমি কি, প্রডিউসড হয়ে গেছে মাল, এবার এই প্রডিউসড হওয়া মালটাকে আমি কি করে কন্ট্রোল করব। তার জন্য আমার পরের টপিক হচ্ছে পার্ট বি, স্ট্যাটিস্টিক্যাল প্রোডাক্ট কন্ট্রোল। দেখ বলছি, এখানে 4-5টা কনসেপ্টের দরকার, আর বাকি কয়েকটা ডেফিনেশনের দরকার। ওকে, বলছি আবার, একদম আমি যে কনসেপ্টে চলে যাবো সেটা হচ্ছে ওসি কার্ভের কনসেপ্টে। কয়েকটা ম্যাথামেটিক্স একটু বুঝতে হবে, বাকি সব অঙ্ক বেশি বোঝার দরকার নেই, জাস্ট ছোট করে বলছি। মার্কেটে মাল চলে এসছে, এইবার খেলাটা হচ্ছে বিটুইন 2 প্লেয়ার। একটা হচ্ছে প্রডিউসার, যে ফ্যাক্টরি থেকে মালটাকে প্রডিউস করে বাজারে ছেড়ে দিয়েছে, আর সামনে দাঁড়িয়ে রয়েছে কনজিউমার, যে আইদার ওর থেকে মালটা নেবে বা নেবে না। ইটস আ 2 ওয়ে গেম না। এখানে এবার খেলা শুরু হচ্ছে, দেখা যাক। লেটস সি। এবারে
ধরো যে একটা লট আছে, মাল তো লটে আসে। সাপোজ আ লট with fraction defective, স্মল p, তার মানে কি ওই লটটাতে ডিফেক্টিভ আইটেমের ফ্র্যাকশনটা হচ্ছে স্মল p, অর্থাৎ p যদি হয় 0.01, তার মানে 1/10 অফ দ্য মেটেরিয়াল হচ্ছে ফল্টি, মানে 100টার মধ্যে 10টা ফল্টি মাল বেরোবে। এবারে কাস্টমার এসছে, কাস্টমার দুটো সিদ্ধান্ত নিতে পারে। কাস্টমার ভগবান, সিদ্ধান্ত নিতে পারে দুটো। আইদার বলতে পারে ওকে অ্যাকসেপ্ট দ্য লট, আর বলতে পারে নো রিজেক্ট দ্য লট। ঠিক আছে, ওকে। এইবারে কাস্টমার অ্যাকসেপ্ট করছে কত প্রবাবিলিটিতে, সেইটা গুরুত্বপূর্ণ একটা কাউন্ট। এলপি stands for probability that accepting a lot of quality p, এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে বলে ওসি ফাংশন বা অপারেটিং ক্যারেক্টারিস্টিক ফাংশন। এবার ধরা যায় একটা লটের কোয়ালিটি ইকুয়াল টু 0, মানে কি লটটাতে কোনো নো ডিফেক্টিভ ইন দ্য লট। তাহলে বলতে পারবি আইডিয়ালি ওসির ভ্যালু তাহলে কত হওয়া উচিত? একদম আইডিয়ালি সব থেকে ভালো একটা সিদ্ধান্ত কি হওয়া উচিত? L0 কত হওয়া উচিত? অভিষেক বল। 1। এক্স্যাক্টলি। যদি লটে কোনো ডিফেক্টিভ না থাকে তাহলে লটটাকে অ্যাকসেপ্ট করবে উইথ প্রবাবিলিটি 1। তাহলে অভিষেক তাহলে এতদিন অ্যাকসেপ্ট করছিস না কেন? কর জলদি। এইবার যদি পি এর ভ্যালু 1 হয়, যদি পি এর ভ্যালু 1 হয় তার মানে কি টোটাল লট ইজ ফল্টি। একটা ফল্টি লটকে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি কি হওয়া উচিত? একটা টোটাল ফল্টি লটকে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি আইডিয়ালি কি হওয়া উচিত? কত অভিষেক বল, কত? 0। বাহ, এত যখন বুঝিস তখন অ্যাক্ট কর সেই অনুযায়ী। L0 একটা ফল্টি লট, অ্যাবসলিউটলি নো ফল্ট, নো ডিফেক্টিভ ইন দ্য লট, তাকে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি শুড বি 1। আর ওই লটটাতে শুধু ফল্টি মাল, ফল্টি জিনিসকে অ্যাকসেপ্ট করব উইথ প্রবাবিলিটি 0, মানে চোখ বুঝে রিজেক্ট করো। এইটা হচ্ছে আইডিয়াল ওসির নেচার। এবার তাহলে বল পি এর ভ্যালু কমলে ওসির ভ্যালু কি হওয়া উচিত আইডিয়ালি? পি যদি কমে, অর্থাৎ ফ্র্যাকশন ডিফেক্টিভ যদি কমে, এলপি স্ট্যান্ডস ফর একটা লটকে অ্যাকসেপ্ট করার প্রবাবিলিটি, তাহলে পি কমলে এলপি কি হওয়া উচিত বল? পি কমলে এলপি কি হওয়া উচিত লজিক্যালি? আবার অভিষেক বল। বাড়বে তো অবভিয়াসলি।
তাহলে যদি ওসি কার্ভটা আমি আঁকি, দুটো ওসি কার্ভ আঁকছি আমি, এদিকে আছে পি, এদিকে আছে এলপি। একটা ওসি কার্ভ হচ্ছে এরকম L1, আর আরেকটা ওসি কার্ভ হচ্ছে এরকম L2। তাহলে কোনটাকে আমার নেওয়া উচিত? L1টাকে নেওয়া উচিত অ্যাজ এ গুড ডিসিশন রুল, নাকি L2কে নেবো অ্যাজ এ গুড ডিসিশন রুল? কোনটাকে নিয়ে কাজ করবো, L1 না L2? বল। আমরা কি বলেছি আইডিয়াল ওসি কি কি হওয়া উচিত? পি যত কমবে এলপি যত শার্পলি বাড়বে। তাহলে উল্টোটা কি? পি যত বাড়বে ওসি তত শার্পলি কমা উচিত। এখানে কি হচ্ছে, পি যত বাড়ছে প্রথম ওসি কাপটা শার্পলি কমছে, আর পি যত বাড়ছে এই ওসি কাপটা কমছে বাট অনেক কম শার্পলি কমছে। তাহলে অবভিয়াসলি L1 ইজ চোজেন ওভার L2। এরকম একটা কোয়েশ্চেন সিউতে একবার এসেছিল, হাউ ক্যান ইউ কম্পেয়ার টু প্ল্যানস ভায়া ওসি কার্ভ? দুটো প্ল্যানেরই একটা লক্ষ্য, একটা লটকে অ্যাকসেপ্ট করবো নাকি করবো না, ঠিক আছে? সেম লক্ষ্য, সেম টার্গেট। কি করে আমি বলবো কোন প্ল্যানটা ভালো? যে প্ল্যানের জন্য ওসি কার্ভটা শার্পলি ফল করে, পি যত বাড়বে তত এলপি কমবে শার্পলি, সেই প্ল্যানটা অনেক বেশি বেটার ডিসিশন মেকার। তার কারণ কি? পি সামান্য বাড়লেই ও আর অ্যাকসেপ্ট করছে না লটটাকে, ফল্টি জিনিস কেন অ্যাকসেপ্ট করতে যাবো? দে এ অনেক বেশি টলারেন্ট, পি বাড়ছে তাও অ্যাকসেপ্ট করছে, অনেক পরে গিয়ে আর অ্যাকসেপ্ট করছে না। সো এই অনেক বেশি ফল্টি ব্যাপারকে অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? দ্যাটস ইট। সো দুটো প্ল্যানের মধ্যে সেই প্ল্যানকে নিয়ে আমরা কাজ করব যার ওসিটা অনেক বেশি শার্পলি ডিক্রিজিং হয়। এইবার আমাদের দু রকমের প্ল্যানিং আছে। সিঙ্গেল স্যাম্পলিং প্ল্যান, এই যে এবি করেছে এখানে, অবভিয়াসলি এখানে এ কে চুজ করবো ওভার বি। সো স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান এ ইজ বেটার ওভার প্ল্যান বি। এইবার প্রডিউসার্স রিস্ক আর কনজিউমার্স রিস্ক বলে একটা আমি বক্তব্য দিচ্ছি। What is meant by that producer's risk? Probability good lot is rejected. বেচারা প্রডিউসার কারখানা থেকে একটা ভালো লট বানিয়ে নিয়ে গেল, কাস্টমারের সামনে প্রেজেন্ট করলো, তারপরে বললো কাস্টমার যে না লটটা আমি নেব না, অলদো লটটা ইজ অ্যাকচুয়ালি গুড। সেটাকে আমরা কি বলছি? প্রডিউসার্স রিস্ক। উল্টো দিকে হোয়াট ইজ মেন বাই কনজিউমার্স রিস্ক? probability a faulty lot is accepted. ঠিক আছে? একটা ফল্টি লট যদি কনজিউমার অ্যাকসেপ্ট করে নেয় দেন ইটস কনজিউমার্স রিস্ক। এবারে আমার প্রশ্ন, কোন রিস্কটা বেশি বাজে, কোন রিস্কটা অনেক বেশি ড্যামেজিং? প্রডিউসার্স রিস্ক নাকি কনজিউমার্স রিস্ক? একটা গুড লট রিজেক্ট হয়ে যাওয়া খারাপ, নাকি একটা ব্যাড লট অ্যাকসেপ্ট হয়ে যাওয়াটা বেশি খারাপ? বল অভিষেক। কনজিউমার্স। এই তো প্রথমবার ভুল বললি, একটু ভালো অভিজ্ঞতা দিয়ে ভাব। ওইটা অপশন ভুট্টা রিজেক্ট হওয়া, অবশ্যই
গুডটা রিজেক্ট হওয়া অলওয়েজ খারাপ জিনিস। কি অভিষেক, তোর থেকে এটা আমি আশা করিনি। গুডটা রিজেক্ট হওয়া অলওয়েজ খারাপ জিনিস। তার কারণ কি? ভালো জিনিস হাতছাড়া হয়ে গেলে আর সেকেন্ড টাইম পাওয়া যায় না, কিন্তু খারাপ জিনিস একবার অ্যাকসেপ্ট হয়ে গেলেও তাকে ছুঁড়ে ফেলে দেওয়ার মকা আছে, অপশন আছে। সেই জন্য প্রডিউসার্স রিস্ক ইজ অলওয়েজ মাচ মোর সিরিয়াস দ্যান কনজিউমার্স রিস্ক। ঠিক আছে, এইটা গুরুত্বপূর্ণ। ওকে, এই গেল হচ্ছে প্রডিউসার্স রিস্ক অ্যান্ড কনজিউমার্স রিস্ক। এইবার বাকিটা বুঝতে যা আছে